হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা কিংডম অফ রুইনের 5 নম্বর এপিসোডে চলে এসেছি। অলরেডি 4টা এপিসোড দেখেছি, আজকে 5 নম্বর এপিসোড দেখবো। আর তারপর বাকি থাকবে হচ্ছে আর মাত্র 7টা এপিসোড, কারণ টোটাল 12টা এপিসোডের এনিমে এটা। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা হাম্বল রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা অ্যানিমেশন লাভার রয়েছে তারা যদি চাও যে র্যান্ডম অ্যানিমেশন এবং অনলি জাপানিজ টিকে থাকো, তাহলে তোমাদের অন্তত একবার করে এই দুটো চ্যানেলে ঘুরে যেতে হবে প্রতিদিন। নতুন কি ভিডিও আসছে সেগুলো তোমাদের দেখতে হবে। আর যদি তোমার এখন এই সিরিজটা ইন্টারেস্টিং নাও লাগে, তারপরে এসে একবার অন্তত দেখে যাও। কারণটা হচ্ছে কি, একটা সিরিজ যদি তোমার ভালো লাগে, পরে তো ভালো সিরিজ আসবে যদি চ্যানেল টিকে থাকে। এবং তুমি জেনে খুশি হবে আগামী 2-3 মাস আমরা কি চালাবো এনিমি, সেটা আমরা অলরেডি সিলেক্ট করে রেখেছি। এবং দুর্দান্ত সব এনিমি সিরিজ আসতে চলেছে দুই চ্যানেলেই, র্যান্ডম অ্যানিমেশনও এখানে। তো যাই হোক, আমি আর বাড়তি কথা বাড়াচ্ছি না। অনেক কাঠখড় পুড়ি আবার আমরা স্পন্সরশিপ নিতে পেরেছি, কারণ বুঝতেই পারছো আমরা যে স্পন্সরশিপ দিয়ে আমরা তো আর তোমাদের পাঠাই না, কারণ তোমরা আমাকে বিশ্বাস করো। আমি যদি বলি তোমরা অমুক জায়গায় যাও, ওখানে গিয়ে অ্যাকাউন্ট খুলো, এই করো ওই করো, তোমরা অবশ্যই সেখানে যাবে। কিন্তু আমার নিজের কাছে ব্যাপারটা মানে বেমানি মনে হয়। যাদের দিয়ে এই পজিশনে আসলাম ওদের টাকা মারা যাবে, ওদের সমস্যা হবে, ব্যাপারটা আমার কাছে খারাপ লাগে। তো এর জন্য যেটা হয়, আমাদের কাছ থেকে কোনো রেজাল্ট পায় না, যার জন্য আমাদের কেউ বিজ্ঞাপন দিতে চায় না। কিংবা দিলেও মনে করো মানুষ যদি 10,000 টাকা পায়, সেখানে আমাদের 3,000 টাকাও দেয় না, 2,000 টাকাও দেয় না, এরকমও চায়। কিন্তু তারপর আমরা যেটা চাই, আমাদের প্রতিটা ভিডিওর যে খরচ, সেই খরচটাও যদি ওঠে তারপরও আমরা হ্যাপি। তাহলে হয় কি, আলটিমেটলি খরচ বাদ দিয়ে ইউটিউবের যে ইনকামটা থাকে সেটা অন্তত আমাদের হাতে থাকে। তো আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, তোমরা বিজ্ঞাপন স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। বাকিটুকু আমি ম্যানেজ করে নেবো, আমার চিন্তা তোমাদের করতে হবে না। মানে তোমাদের আমি বলছি না তোমরা গিয়ে ওখানে অ্যাকাউন্ট খুলো বা ওখানে গিয়ে তোমরা গেমিং করো, গাম্বলিং করো, এগুলো আমি চাই না। তো বিজ্ঞাপন প্লে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে SAVAGE 100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো গত পর্বে তোমরা কি দেখেছিলে যে আমাদের অ্যাডোনিসকে ফাইনালি চাঁদে নিয়ে যাওয়া হয়েছে, আই মিন উইজদের রাজ্যে। তো এই এপিসোডের শুরুতে আমাদেরকে অ্যাডোনিসকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই যে রিচুয়ালটা চলছে ক্লোইকে আবার ফেরত আনার। তো এখানে অ্যাডোনিসের কাজ ছিল হচ্ছে সে তার সম্পূর্ণ মেমরি ওই বীজে ট্রান্সফার করবে। তো এরপর সে ক্লোই সম্পর্কে ভাবতে থাকে এবং বলে আই লাভ ইউ ক্লোই, কিন্তু আমি তোমাকে এই ফালতু পৃথিবীতে আর রিভাইভ করতে চাই না বা আনতে চাই না, কারণ এই পৃথিবীতে না মানুষের মনে তোমার জন্য জায়গা রয়েছে, না উইজদের জন্য তোমার মনে জায়গা রয়েছে। আমি তোমাকে আবারও সেই কষ্টে দেখতে পারবো না। আর তারপর সে মনে করতে থাকে ক্লোইর সাথে সে কতটা সুন্দর সময় কাটিয়েছে। আর এই কথা বলতে বলতে সে করে কি, মেমোরি রিপ্লেসমেন্ট স্পেল কাস্ট করে। তো এটা দেখে ম্যাডাম অপিলিয়া শকড হয়ে যায় এবং বলে অ্যাডোনিস, তুমি কি মেমোরি রিপ্লেস করেছো? তুমি কি ওখানে ক্লোইর মেমোরি দাওনি? তো ব্যাপারটা আমাদের কাছে অনেক কনফিউজিং লাগে যে ব্যাপারটা কি হচ্ছে, কারণ আমরা গত পর্বে দেখলাম যে অ্যাডোনিস তো ক্লোইর ব্যাপারেই ভাবছিল বা ক্লোইর মেমোরি দিচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডোনিস যেটা করেছে, সে ক্লোইর মেমোরি দেয়নি। সে চায় না ক্লোই পৃথিবীতে আবার আসুক এবং সে যেটা করেছে, সে ডোরোকার মেমোরি দিয়েছে। তো এই কারণে ডোরোকা সেই বীজ থেকে বেরিয়ে আসে এবং ডোরোকাকে দেখে যতগুলো উইজ ছিল তারা সবাই হতবাক হয়ে যায় এবং শকড হয়ে যায়। তো ডোরোকা এরপর অ্যাডোনিসের কোলে এসে পড়ে। আর এরপর সে চোখ খুলে এবং অ্যাডোনিসকে দেখে। তো বুঝতে পারে না যে ও কিভাবে এই উইজদের রাজ্যে আসলো, কারণ ওর সর্বশেষ যে মেমোরি ছিল সেটা হচ্ছে ও পৃথিবীতে ছিল এবং ওকে গুলি করা হয়েছিল। কিন্তু তখনই ডোরোকা যখন নিজের দেহের দিকে লক্ষ্য করে, দেখতে পায় ওর গায়ে কোনো জামা কাপড় নেই। মানে বুঝতেই পারছো, দুষ্ট পিয়ারি সমাজ গাই। তো যাই হোক, ডোরোকা অনেক লজ্জা পায় এবং অনেক দূরে গিয়ে বসে। কিন্তু ডোরোকা, তোমার লজ্জা পাওয়ার কিছু নাই, আমরা কিচ্ছু দেখিনি। আমাদের যদি একান্তই দেখার শখ করে, আমরা গুগলে গিয়ে হেনতাই দেখবো, ঠিক আছে, সমস্যা নাই, আমরা দেখিনি কিছু, লজ্জা পেও না। তো যাই হোক, অ্যাডোনিসে তখন ওর কাছে যাবে এবং বলে তুমি চিন্তা করো না, আমি কিছু দেখিনি, তুমি এই পোশাক পরো। আরেকটা কথা, তুমি পৃথিবীতে আমাকে রেডিয়া এম্পিয়ার থেকে বাঁচিয়েছিলে, আর আমি তোমাকে এখন এই উইজদের পৃথিবীতে আবার বাঁচালাম, তো এখন আমরা দুজন সমান। কিন্তু তখনই ম্যাডাম অপিলিয়া জিজ্ঞাসা করে, অ্যাডোনিস, তাহলে ক্লোইর কি হবে? আমরা আমাদের সকল জাদুকরী শক্তি তোমাকে দিয়ে দিয়েছিলাম যেন তুমি ক্লোইকে ফিরিয়ে আনতে পারো, কিন্তু তুমি আমাদেরকে ধোকা দিয়েছো। তুমি এরকমটা কিভাবে করতে পারলে? আমরা তোমাকে পৃথিবী থেকে বাঁচিয়ে এনেছি, তোমাকে সুস্থ করে তুলেছি, তারপর তুমি আমাদেরকে ধোকা দিলে। আর তখন সেখানে থাকা উইজগুলো বলে ওঠে, আপনি ওর কাছ থেকে কি আশা করতে পারেন ম্যাডাম? আলটিমেটলি ও তো একটা মানুষের বাচ্চাই এবং ও ডোরোকার জন্য ক্লোইকে বাতিল করে দিয়েছে। তো এটা শোনার পরে ম্যাডাম অফেলিয়া ডোরোকাকে জিজ্ঞাসা করে, তুমি কি অ্যাডোনিসকে সব বলে দিয়েছিলে? অ্যাডোনিস তখন বলে, নিজের মুখ বন্ধ করো উইজের দল, আমি যে ক্লোইকে রিভাইভ করিনি এটা আমার সম্পূর্ণ নিজের ডিসিশন ছিল। তো এটা শোনার পরে ম্যাডাম অফেলিয়া অনেক বেশি হাসে এবং বলে, তুমি এত অ্যারোগেন্ট হচ্ছে কেন, রাগ হচ্ছে কেন? আলটিমেটলি তুমি একজন মানুষ, এটা আমার আগেই বোঝা উচিত ছিল। আর এরপরে সে করে কি, তার ম্যাজিক শুরু করতে যাচ্ছিল, কিন্তু তখনই চারদিকে একটা অদ্ভুত ঘটনা ঘটে এবং অ্যাডোনিস হাসতে শুরু করে এবং বলে, তুমি হয়তো জানো না যে আমি একজন লং টার্ম প্রিজনার, মানে দীর্ঘদিন জেলে ছিলাম। আর তারপরে অ্যাডোনিস করে শোলের ভেতর থেকে
একটা মাইক্রো চিপ বের করে এবং সেই চিপটা দেখায়, এবং এই চিপটা ছিল মানুষদের তৈরি এবং মানুষের যে রেডিও এম্পায়ার রয়েছে সেখানে ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর চিপ ছিল, যাতে অ্যাডোনিস কোথায় যায় না যায় এটা ওরা ওখান থেকেই দেখতে পারে, মানে ট্র্যাক করতে পারে। তো এরপরে অ্যাডোনিস চিপটা ভেঙে ফেলে এবং ওটা করে ওই গাছটার উপর ফেলে দেয়, যে গাছটা থেকে পরীরা বের হয়, মানে সরি উইচটা বের হয়, এবং বলে মানুষদের আমি একাই মারবো। কিন্তু ওই চিপটা যখন সেখানে পড়ে, ছোট্ট একটা চিপ, সেখানে অনেক বড় একটা ধামাকা হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে ট্রি অফ লাইফ যেখান থেকে উইচটা জন্মগ্রহণ করে সেই গাছে আগুন লেগে যায়। তো ম্যাডাম অফিলিয়া এটা দেখে পুরো শকড হয়ে যায় যে এটা কি করলো। ম্যাডাম অফিলিয়া নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু তখনই সেখানে আরেকটা ঘটনা ঘটে, আর সেটা হলো একটা মানুষের কণ্ঠস্বর শোনা যায়, আর ওই মানুষটা বলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এতগুলো উইচ বেঁচে রয়েছে। আর আমরা দেখতে পাই একটা স্পেশাল শুট পরে একটা লোক রয়েছে, আর এটাই কিন্তু ইয়ামাটো, যাকে আমরা সম্ভবত গত পর্ব দেখেছি আর কি। ওই আর কি আমাদের অ্যাডোনিসকে মারার জন্য অর্ডার দিয়েছিল, পুরো নিয়ন্ত্রণটা ওর হাতে ছিল, যাকে আমরা আর্মি জেনারেল বা অন্যরকম কিছু মনে করেছিলাম গত পর্বে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে সরকারের এনএসবি নামে যে একটা ডিভিশন রয়েছে, আর্মি ডিভিশন, সেটার ডিরেক্টর। তো তখনই আমরা দেখতে পাই এনএসবির সকল সৈন্য সেখানে চলে আসে, তাদের কাছে বিভিন্ন ধরনের বন্দুক ছিল এবং অন্যান্য অস্ত্র ছিল, এবং এরা মূলত পৃথিবী থেকে টেলিপোর্ট হয়ে ডাইরেক্ট এখানে চলে এসেছে। তো এরপর ইয়ামাটো অ্যাডোনিসকে বলে অ্যাডোনিস এখন সময় এসে গিয়েছে, আমি তোমাকে এবং এই উইচদের একেবারে এই দুনিয়া থেকে শেষ করে দেবো। আর তখন অ্যাডোনিস বলে এই তুমি এত অ্যারোগ্যান্ট দেখাচ্ছ কেন, মানে ঠিক যেভাবে ম্যাডাম অফিলিয়া অ্যাডোনিসকে বলেছিল, অ্যাডোনিসও ওইভাবে আর কি ইয়ামাটোকে বলে যে একটু সুন্দর করে কথা বলো, আর তুমি হয়তো ভুলে গিয়েছো যে আমি তোমাদেরকে এখানে এনেছি। তো ফাইনালি আমি তোমাদের এখানে ডেকে এনেছি, তার মানে হচ্ছে এটা তোমাদের কবরখানা হতে চলেছে। আর অন্যদিকে আমাদের দেখানো হয় এখানে যে ওয়াটার উইচ ছিল, সে ম্যাডাম অফিলিয়াকে বলে আপনি চিন্তা করবেন না, আমি শীঘ্রই আমার ম্যাজিক শুরু করছি, এবং ও করে ম্যাজিক দিয়ে সেখানে বৃষ্টি করার চেষ্টা করতে থাকে যাতে গাছের আগুন নিভে যায়। কিন্তু যখনই ও ম্যাজিক করতে যাবে তখন একটা সৈন্য পেছন থেকে এসে ওই উইচটির মাথা একবারে শরীর থেকে আলাদা করে দেয়। তো এটা দেখা বলে সকল উইচ ভয় পেয়ে যায় এবং তারা সবাই নিজেদের ম্যাজিক কাস্ট করতে শুরু করে এবং নিজেদের স্ট্রং করে, মানে আই মিন ওদের যে আর্মর রয়েছে, লড়াইয়ের আর্মর, সেটা জাদু দিয়ে আনে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। আর অন্যদিকে ইয়ামাটো আসে এবং সে অ্যাডোনিসকে যখন অ্যাটাকই করতে যাবে তখন অ্যাডোনিস করে কি তার কলম দিয়ে ম্যাজিকের ব্যবহার করে, আর এর ফলে ইয়ামাটোর কাছে যে বন্দুকটা ছিল সেটা অ্যাডোনিসের কাছে চলে আসে এবং অ্যাডোনিস ইয়ামাটোর বন্দুক দিয়েই ইয়ামাটোর পাছায় গুলি ভরে দেয়, মানে কন্টিনিউয়াসলি ফায়ার করতে থাকে, বাট শুটে ফায়ার করতে থাকে। মুখটা খালি রয়েছে, মুখে গুলি কর, তুই শুটে গুলি করে লাভ কি? তো যাই হোক, ওই শুটে গুলি করার ফলে যেটা হয় ইয়ামাটোর শুটের অনেক ড্যামেজ হয়ে যায়। আর তখনই পেছন থেকে ডোরোকা আসে এবং সে অ্যাডোনিসকে থামাতে বলে আমি বুঝলাম না ডোরোকা, এরা তোদের সবাইকে মারতে এসেছে, তুই উল্টো থামাচ্ছিস, তুই কি বাংলাদেশের নায়িকা শাবানা হয়ে গিয়েছিস নাকি? আর অন্যদিকে আমাদেরকে দেখানো হয় যে উইচেসরা ছিল তারা তাদের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সকল সৈন্যদেরকে ক্রিস্টালে বদলে দেয়, আর তারপর আরেকজন উইচ করে কি তার যে ভেনম বা পয়জনাস শক্তি রয়েছে সেটা দিয়ে সাপের কামড়ের মাধ্যমে বাকি সব সৈন্যদের মেরে ফেলে। আর এরপর আসে ম্যাডাম অপিলিয়ার পাওয়ার। ম্যাডাম অপিলিয়া করে কি নিজের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার দিয়ে গ্র্যাভিটি শূন্য করে দেয় পুরো জায়গাটিকে এবং সকল সৈন্যকে হাওয়ায় ভাসিয়ে দেয়। আর সৈন্যরা উঠতে উঠতেও কিন্তু অপিলিয়ার উপর গুলি চালাচ্ছিল, বাট কোনো গুলি অপিলিয়ার গায়ে লাগে না। এবং এরপর অপিলিয়া যেটা করে সকল সৈন্যকে স্কুইজ করে এক জায়গায় করে ফেলে, বলের মতো বানিয়ে ফেলে, আর তারপর হাতের ইশারা দিয়ে সবগুলো সৈন্যকে পিঁপড়াকে ডলা দিলে যেভাবে মারে ওরকম ডলা দিয়ে মনে করে ল্যাটা ফ্যাটা করে দেয়। তো অপিলিয়া মনে করে তারা যুদ্ধে জিতে গিয়েছে, কিন্তু তখনই একটা উইচ পুরোপুরি কেটে দুই ভাগ হয়ে যায়। তো অপিলিয়া যখন সেদিকে তাকায় সে দেখতে পায় টেলিপোর্টে এখানে পৃথিবী থেকে আরো এক স্কোয়াড সৈন্য চলে এসেছে, আই মিন স্কোয়াড 2। তো অপিলিয়া তখন আরো চিন্তায় পড়ে যায়। আর এরপর আমাদের দেখানো হয় এখানে যা কিছু ঘটছিল সবকিছু কিন্তু পৃথিবীতে লাইভ দেখানো হচ্ছিল, এবং আমরা থিটাকেও বন্দী অবস্থায় দেখতে পাই, যদিও অসুস্থ তারপর ওকে বন্দী করে রাখা হয়েছে এবং ওর সামনে ভিডিও প্লে হচ্ছিল। এবং থিটা কিন্তু নর্মাল পার্সন নয়, ন্যাশনাল সায়েন্স এজেন্সির ডিরেক্টর ছিল। তবে ওর অবস্থা বর্তমানে খারাপ, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাজিক সাসপেনশন ওই মেশিনের সংস্পর্শে থিটা আর ইউকি নামে মেয়েটা গিয়েছিল, তার জন্যই কিন্তু ওর এই অবস্থা হয়েছে। তবে এখানে আরেকটা ব্যাপার রয়েছে, থিটাকে কেন আটকে রাখা হলো? তো থিটাকে আটকে রাখার কারণটা আমরা জানতে পারি যখন ন্যাশনাল অথরিটি অফ ব্যুরোর ডিরেক্টর সে বলে যে উইচরা এখনো বেঁচে রয়েছে কিভাবে, থিটা আমাকে উত্তর দাও। তো থিটা তখন বলে স্যার অ্যাকচুয়ালি আমরা যখন চাঁদের রকেট পাঠিয়েছিলাম তখন এই উইচরা সম্ভবত সেটার সাথে যুক্ত হয়ে আউটার স্পেসে চলে গিয়েছে বা চাঁদে চলে গিয়েছে। আর এটা শোনার পরে ডিরেক্টর বলে ও আচ্ছা, তার মানে ওরা আমাদের টেকনোলজি ব্যবহার করে ওরা স্পেসে চলে গিয়েছে এবং সেখানে কলোনি বানিয়েছে, তাই তো? আর তারপর সে রেগে যায় এবং বলে তাহলে তোমরা কি ঘোড়ার ডিম করার জন্য আসছো নাকি? এত বড় একটা ঘটনা ঘটলো, ওরা আমাদের স্পেসশিপে চাঁদে চলে গেল, তোমরা এটা ডিটেক্টই করতে পারোনি, তুমি তোমার কাজে ফেল হয়ে গিয়েছো, আর এটার মূল্য তোমাকে জীবন দিয়ে চুকাতে হবে। কিন্তু তখনই আরেকটা ব্যক্তিকে আমরা দেখতে পাই যে অনেকটা সাপটি টাইপ আমার মতো, এবং ও অনেকটা চিল মোডে ছিল এবং বলে ভাই এত চেঁচিও না তো, এমনিতে উইচদের মারার জন্য আমাদের সৈন্যরা সেখানে পৌঁছে গিয়েছে, ওরা সবটি মারা পড়বে, এ নিয়ে তো টেনশন করার কি আছে? তো আমরা জানতে পারি যে এই ব্যক্তি ন্যাশনাল এজেন্সি ডিরেক্টর সিরোগাছি। কিন্তু আমার প্রশ্ন হলো সবটি কি খালি ডিরেক্টর নাকি? এখানে একটা ন্যাশনাল অথরিটি ব্যুরোর ডিরেক্টর, আরেকটা এজেন্সির ডিরেক্টর, আরেকটা হচ্ছে কি জানো কি একটা এনএসআই নাকি কি টিম দেখলাম সেটার ডিরেক্টর, মানে ইয়ামাটা। তো যাই হোক, এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, মানে একটু আগের ঘটনা, যেখানে আমরা ইউকিকে দেখি ন্যাংটা হয়ে রয়েছে পুরো একেবারে মনে করে একটা কিউবের মধ্যে, যেখানে ফ্লুইড চেম্বার ওকে আটকে রাখা হয়েছে, যেগুলো আমরা ইংলিশ সিনেমাতে সচরাচর দেখতে পাই আর কি। তো তখন সেখানে ইয়ামাটো আসে এবং সে অনেক দুঃখে ছিল
তো এখানে আমরা ইয়ামাটোর কথা জানতে পারি যে ইউকি মূলত ওর আপন বোন এবং ওর বোনের এই অবস্থা দেখতে পারছিল না এবং ওখানেই থিটা ছিল এবং সে থিটাকে বলে তুমি জানো আমার বোন আমার কাছে কত স্পেশাল ছিল, আমরা সবসময় একসাথে ছিলাম, আর আমি যখন এই বুড়োতে জয়েন করি ও আমার সাথে এই বুড়োতে জয়েন করে, আর তুমি থিটা বলেছিলে যে আমি যদি সবকিছু তোমার উপর ছেড়ে দিই সবকিছু ঠিক থাকবে, কিন্তু কেন আমার আজকে বোনের এই পরিস্থিতি। তো থিটা এখানে কিছু বলতে পারে না, বাট থিটা যদি বলতে পারতো তাহলে হয়তো বলতো যে হালারপুর তোর বোন মাতব্বরি করে যে মেশিনটা চালু দিছে ওইটা কি আমি চালু দিছিলাম, উল্টো তোর বোনের জন্য আমার এই অবস্থা। সিরিয়াসলি থিটার জায়গায় আমি থাকলে এই কথা বলতাম। তো যাই হোক এরপর ইয়ামাটা বলে যাই হোক না কেন এই সবকিছু হয়েছে অ্যাডোনিস তোর জন্য, আমি তোকে মেরে ফেলবো অ্যাডোনিস, মানে যত দোষ নন্দ ঘোষ। তো এরপর ইয়ামাটা করে কি তার শুটের 500% এফিসিয়েন্সি বাড়িয়ে দেয় এবং সেটা অ্যাক্টিভেট করে, মানে আমাদের বাস্তবে নিয়ে আসা হয়, কিন্তু অ্যাডোনিস তখন তার উপর ফায়ার করে, কিন্তু ইয়ামাটোর কিছুই হয় না এবং উল্টো অ্যাডোনিসের মুখে ঘুষি মারে। আর তখন অ্যাডোনিস করে কি তার নিজের সকল পাওয়ার একত্রিত করতে থাকে এবং সে নিজের একটা স্পেশাল ব্যাটেল মোড ব্যবহার করে, কিন্তু তখন ইয়ামাটো করে কি তার স্পেশাল যে শুটটা রয়েছে সেটার ব্যাটল মুভ করে এবং নিজের বোনের কথা মনে করে এবং মনে করে কিভাবে সে বোনের কাছে প্রমিস করেছিল যে এমন একটা জায়গা খুঁজে সে বের করবে যেখানে তারা একসাথে সারা জীবন শান্তিতে থাকতে পারবে। আর তারপর ইয়ামাটা করে কি ওর যে স্যুটটা এটা আয়রন ম্যানের স্যুটের মতো অনেক শক্তিশালী একটা স্যুট, অনেক ফাংশন রয়েছে, তো ওটার মধ্যে অ্যান্টি হুইস নামে একটা যে অপশন রয়েছে সেটা অ্যাক্টিভেট করে দেয়, আর তখন ওই স্যুট থেকে বিশাল একটা শক ওয়েভ বের হয়। তো অ্যান্টি উইস মানে বুঝতে পারছে যে উইসদের মারার জন্য স্পেশাল কোনো শক ওয়েভ হবে। তো তখন আমরা দেখতে পাই ওই ওয়েভটা যখন বের হয় যে এতগুলো উইসের লাগে সবগুলো উইস মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়, আর তখন ম্যাডাম অপিলা এটাকে দেখে এবং এটাকে আটকানোর চেষ্টা করে তার জাদু দেয়, কিন্তু সেও দুই ভাগ হয়ে যায়। আর এরপর আমাদের দেখানো হয় যে ডোরোকা এই সব দেখে ভয় পেয়ে গিয়েছে, আর ঠিক তখনই তার মুখ থেকে রক্ত বের হতে থাকে এবং ডোরোকা মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়। আর তখন আমাদের দেখানো হয় আরেক ডোরোকাকে যে ওই কাটা ডোরোকার সামনে বসেছিল এবং তার পেছনে অ্যানা ছিল, আর এই অ্যানাই কিন্তু আমাদের অ্যাডোনিসকে বাঁচিয়েছিল পৃথিবী থেকে। তো অ্যানা তখন বলে ডোরোকা তুমি চিন্তা করো না, আমি আমার ডুপ্লিকেশন ম্যাজিক দিয়ে তোমার মৃত্যুকে ক্যান্সেল করে দিয়েছি। বিষয়টা আমি বুঝিয়ে বলি, এই সেম টেকনিকে কিন্তু অ্যাডোনিসকে বাঁচিয়ে নিয়ে এসেছিল, মানে ডুপ্লিকেশন টেকনিকটা হচ্ছে তোমার মতো আরেকটা বডি হয়ে যাবে, ধরো তোমার বডিতে কেউ যদি ছুরি মারে তাহলে ও ডুপ্লিকেশন ম্যাজিক করে তোমার বডিটাকে আরেক জায়গায় নিয়ে আসতে পারবে, মানে সেকেন্ড আরেকটা বডি তৈরি করতে পারবে, যার ফলে কি হবে তোমার আগের বডিটা ছুরি খাক জামানা তাই খাক তুমি মারা যাবে না আর কি, জাস্ট তোমার বডিটা নষ্ট হয়ে যাবে। তো ডোরোকে অ্যানাকে দেখে শকড হয়ে যায়, বলে তুমি ঠিক আছো অ্যানা? অ্যানা বলে আমি ঠিক আছি, কিন্তু ডোরোকা আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং। আর এরপরে অ্যানা মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়। তো এর মানে হচ্ছে অ্যানা নিজের চিন্তা না করে ডোরোকাকে বাঁচিয়ে গেল, কিন্তু তখন একটা ঘটনা ঘটে পৃথিবীর সাথে, ওখানে যে তোমার সৈন্যরা গিয়েছে তাদের সংযোগ নষ্ট হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই ডোরোকা অনেক কান্না করে এবং পুরো জায়গাটা একটা রক্তের মনে করে পুকুর হয়ে গিয়েছে, আর ডোরোকা তখনও চিৎকার করে কান্না করতে করতে সবকিছু বন্ধ করতে বলে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ামাটো এবং অ্যাডোনিসের মধ্যে যুদ্ধ চলছে। তো অ্যাডোনিস তখন ওর জাদু ইউজ করে একটা আর্মর পরে এবং ইয়ামাটোকে অনেক আঘাত করে এবং ইয়ামাটোর বুকের ছাতিতে হাত ঢুকিয়ে দিতে লাগে, কিন্তু ইয়ামাটো অনেক বেশি শক্তিশালী ছিল, আর তাছাড়া ওর আর্মরটা অনেক স্পেশাল, ওর যে বডির যে আর্মর ড্রেসটা শুটটা, তো সে করে কি অ্যাডোনিসের হাত ধরে ফেলে এবং নিজের ক্ষতিগ্রস্ত শুটটাকে অটোমেটিক্যালি রিজেনারেট করে ফেলে, আর তারপর অ্যাডোনিসকে অনেক বড় একটা আঘাত করে। আর অন্যদিকে যতগুলো উইস এখনো বেঁচে রয়েছে তারা করে কি অ্যাডোনিসকে লাস্ট ভরসা হিসেবে দেখতে পায় এবং অ্যাডোনিসকে মোটিভেট করতে থাকে। আর অন্যদিকে ম্যাডাম অফিলিয়াকে আমরা অনেক চিন্তায় দেখতে পাই, সে যদিও মারা যাচ্ছে তবে তারপর সে অনেক চিন্তায় ছিল, সেটা সহ্যই করতে পারছিল না যে উইসটা যে গাছ থেকে জন্ম নিত সেই গাছটা ধ্বংস হয়ে গেল, তার মানে আর কোনো নতুন উইস জন্ম নেবে না, এর মানে হচ্ছে উইস প্রজাতি পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গেল। আর ওই মুহূর্তে আমরা এটাও দেখতে পাই যে এখনো যে কয়জন উইস বেঁচে ছিল তারা কন্টিনিউয়াসলি অ্যাডোনিসকে সাপোর্ট করছিল, চেঁচাচ্ছিল, কিন্তু তখন এখানে টেলিপোর্ট হয়ে আরো কিছু সৈন্য আসে এবং ওদেরকে মেরে ফেলে এবং কন্টিনিউয়াসলি ওদের উপর গুলি করে ঝাঁঝরা করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ামাটো নিজের শুটের 200% পটেনশিয়াল ব্যবহার করে এবং তখন সে হয়তো তার শুটের সাহায্যে একটা সেখানে সাইক্লোন জাতীয় কোনো কিছু করে। তো অ্যাডোনিস যখন এগিয়ে অ্যাডোনিসকে মারতে যায় তখনই আমরা দেখতে পাই সাইক্লোন থেকে ইয়ামাটোর তরল এসে অ্যাডোনিসের বুকে ঢুকে এবং এফআর ওভার করে দেয় এবং এর ফলে অ্যাডোনিস অনেক দূরে গিয়ে পড়ে। তবে এখানে আমার একটা প্রশ্ন আসে, টেকনোলজি এত হাই হয়ে গিয়েছে, সবার কাছে পিস্তল আছে, লড়াইতে তরল কেন থাকবে? এটার কোনো লজিক পেলাম না আমি। সিরিয়াসলি দেখো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, হামাস ইসরায়েল যুদ্ধ হচ্ছে, তো পৃথিবী উন্নত হয়ে গেলে তখন কি তরলের ইউজ হয়? মানে ওদের ইউনিভার্সটাই হয়তো অন্যরকম ভাবে তৈরি করেছে। তো যাই হোক, অ্যাডোনিসের অবস্থা খুবই খারাপ আর ইয়ামাটো মনে করে সে জিতে গিয়েছে, কিন্তু তখনই অ্যাডোনিস করে কি তার ম্যাজিক্যাল পেন দিয়ে একটা ম্যাজিক কাস্ট করে, আর এই ম্যাজিকটা হচ্ছে ক্যালিফ্রেন। আর ওই মুহূর্তে ওপর থেকে অনেক বড় একটা শট আসে এবং নিচে পড়তে থাকে এবং ইয়ামাটোর হাত কেটে যায়। তো ইয়ামাটো তো কোনো তোমার জুজুৎসু কাইজেনের মতো কার স্পিরিট নয় বা রিভার্স কার্স টেকনিক নেই, তো ওই জন্য ইয়ামাটো যেটা করে, ওর তো আর কিছু করানোর শুটের পাওয়ার দিয়ে ওর হাত থেকে যে রক্ত বের হচ্ছে সেই রক্তের ব্লিডিংটা থামানোর চেষ্টা করে। কিন্তু এদিকে আমাদের দেখানো হয় অ্যাডোনিসের অবস্থা অনেক বেশি খারাপ, আর অন্যদিকে দুই একটা উইস যে এখনো বেঁচে ছিল অন্যরা ওদেরকেও বন্দুক নিশানা করে, মানে উইসদের নির্বংশ করে দেবে। আর এদিকে আমরা দেখি ইয়ামাটো নিজের তরল নিয়ে এগিয়ে যায় এবং বলে তুমি অনেক বিপজ্জনক ছিলে, কিন্তু এখন আর না, তোমাকে সেকেন্ড চান্স আর দেওয়া হবে না, এই সকল উইসদের সাথে তোমাকে আমি খতম করতে চলেছি। আর এই কথা বলে সে এগিয়ে যায় এবং তরল উঠাতে যায়, আর অ্যাডোনিসকে যখন মেরেই ফেলবে তখনই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তবে এই এপিসোডের পোস্ট
পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় পৃথিবীতে যে হেডকোয়ার্টার রয়েছে, যারা লাইভ এগুলো দেখছিল তারা সবাই অস্থির হয়ে পড়ে, কারণ ইয়ামাটোর সাথে পৃথিবীর কানেকশন কেটে গিয়েছে। তো তারা কোনো খবর পাচ্ছে না যে চাঁদে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কিন্তু হঠাৎ করে তখন কানেকশন ফিরে আসে এবং আমরা দেখতে পাই ইয়ামাটোকে। তবে ইয়ামাটোর মুখ একদম রক্তে ভরা ছিল, মানে দেখে বোঝা যাচ্ছে যে ওর মাথাদের কন্টিনিউয়াসলি রক্ত পড়ছে। তো ইয়ামাটো বলে, হাই ইটস মি ইয়ামাটো, এবং আমি সবাইকে একটা সুসংবাদ দিতে চাই যে আমরা এই যুদ্ধে জিতে গিয়েছি এবং চাঁদের যতগুলো উইজ বেঁচে ছিল আমরা সবাইকে মেরে দিয়েছি, এর সাথে অ্যাডোনিসকেও মেরে দিয়েছি। আর এরই সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। মাত্র 5 নম্বর পর্বে এরকম একটা দৃশ্য আমি দেখবো, মানে এটা কল্পনা করিনি আমি। অ্যাকচুয়ালি কিংডম অফ রুইন এমন ধরনের একটা সিরিজ যেটা প্রথম পর্ব থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে প্রত্যেকটা পর্বে একবারে ফিনিশিং হয়ে যায়, এমন ভাবে পর্বগুলো শেষ করা হয় যেন ফিনিশিং হয়ে গিয়েছে। আর এর সাথে পরের পর্বে কি হবে সেটা জানার একটা আগ্রহ জাগিয়ে যায়। তোমার কি মনে হয় আসলে অ্যাডোনিস মারা গিয়েছে বা সকল উইসরা শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি কাহিনীটা শেষ হয়ে যাবে? বাকি 7টা পর্ব তাহলে ওরা কি দিয়ে বানাবে বা কাহিনী কোন দিকে মোড় নেবে সেটা জানার জন্য আমাদের সবগুলো পর্ব দেখতে হবে এবং কালকে আমরা দেখবো। তবে আমি এখানে আমার একটা ব্যক্তিগত অভিমত দিই, তোমরা মাইন্ড করো না, না থাক আমি বলবো না, বললে তোমরা আমার সাথে রাগ করবে। যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। আর বিদায় নেওয়ার আগে একটা অ্যাডভার্টাইজিং দিয়ে যাই, সেটা হচ্ছে শীত উপলক্ষে আমাদের র্যান্ডম স্টোরে কিন্তু বেশ কিছু নতুন কালেকশন এসেছে। এছাড়াও তুমি তোমার ছবি দিয়ে বা পছন্দের ডিজাইন দিয়ে তুমি কিন্তু তোমার হুডি এবং তোমার টি শার্ট অর্ডার করতে পারো। মনে করো তুমি তোমার ছবি পাঠিয়ে দিলে বা তোমার ছবি কোনো একটা এআই দিয়ে কার্টুনের মতো বানিয়ে বা তারপরে তোমার লেখা টেখা দিয়ে তুমি একটা হুডি অর্ডার করতে পারো। এগুলো তো কি হবে, তুমি সবার চেয়ে ডিফারেন্ট থাকবে। তো তুমি যদি তোমার কাস্টম হুডি এবং টি শার্ট বা শীতের অন্যান্য কালেকশন কালেক্ট করতে চাও তাহলে আমাদের র্যান্ডম স্টোরে যেতে পারো। র্যান্ডম স্টোরের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এছাড়া আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেটার লিঙ্কও দিয়ে দিয়েছি। আর কিছু কি দিয়েছি? আর কিছুই দিইনি। আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, বাই।